স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে হয়েছে $1044। আয়ের সাথে সাথে বেড়েছে ব্যয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অন্যান্য চাপে পড়ে হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্তের মানুষ। অর্থনৈতিক অগ্রগতির সাথে মানুষের জীবনের উন্নতি কতটা হয়েছে, সামাজিক বৈষম্য ও দারিদ্র্য বিমোচন অগ্রগতি বা কেমন, এসব বিষয় নিয়ে আজকে কথা হবে ডেডলাইন ঢাকায়। আমাদের সঙ্গে আছেন পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম, আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর এবং কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি কাজী ফারুক। আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের আজকের ডেডলাইন ঢাকায়। আমি প্রথমেই একটু জানতে চাইব যে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির অনেকগুলি সূচক আমরা দেখেছি যে গত কয়েক বছরে খুব ভালো, আমরা এটা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তার প্রতিফলন বাংলাদেশের যে মানুষের গড় আয় সেটাতেও আমরা দেখছি। এবং অতি সম্প্রতি আমরা জানতে পারলাম যে প্রথমবারের মতো $1000 বেশি, $1044 হয়েছে। এবং আরও কিছু সামাজিক যে ইন্ডিকেটরসগুলি আছে, শিক্ষার ক্ষেত্রে, মৃত্যু রোধের ক্ষেত্রে, তারপরে ধরেন যে মানুষের জীবনযাত্রার মানের ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের অনেক ভালো ভালো আশার দিক দেখতে পাচ্ছি। একই সঙ্গে আবার দেখতে পাচ্ছি যে আমরা যে বাংলাদেশের প্রধান শহর রাজধানী ঢাকা, সেটা সারা পৃথিবীর বাসযোগ্য শহরের মধ্যে সবার তলায় পড়ে যাচ্ছে। তারপরে মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের গতি এবং একই সঙ্গে বেশি আয় করা মানুষের সংখ্যার সঙ্গে কম আয় করা মানুষের সংখ্যার দূরত্ব বাড়তি আছে। তো এই সবগুলি নিয়ে আমরা একটু প্রথমে ডক্টর শামসুল আলম আপনার কাছে জানতে চাইব যে অর্থনীতির এই সূচকগুলির যেই পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি, তার প্রভাব আসলে তার অনুবাদ সাধারণ মানুষের ক্ষেত্রে কেমন মনে করেন? আসলে অর্থনীতির যে সূচকগুলোর কথা আপনি বলছেন, সব মানুষকে হিসেবে নিয়েই কিন্তু এই আপনি যে পরিসংখ্যানগুলো বললেন, মাথাপিছু আয়, আমাদের বিদেশ থেকে রেমিটেন্স আসা, আমাদের মাথাপিছু প্রবৃদ্ধির হার প্রত্যেক বৎসরে, তো গড় অনেক সময় আপনার মাইক্রো অবস্থাকে সবসময় প্রতিফলন ঘটায় না। গড় তো গড়, মানে সবাইকে নিয়ে। তো সার্বিকভাবে এটা তো সত্য যে আমাদের আয় যথেষ্ট বেড়েছে। আপনার গত কয়েক বৎসরে আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ প্রায় 4.5 গুণ বৃদ্ধি পেয়েছে 5-6 থেকে। রেমিটেন্সও তদ্রুপ বেড়েছে। তো মাথাপিছু আয়ও বাড়ছে 5-5.5%। তো প্রতিফলন নেই এটা বলবো না। আপনি সমাজের বিভিন্ন ক্ষেত্রে যদি ভালো করে দৃষ্টি দেন, স্কুলগামী ছাত্রছাত্রীদের চেহারা দেখুন, সেটা শহরে দেখুন আর শহরের বাইরেই দেখুন, ভালো লাগবে। চমৎকার পরিচ্ছন্ন পোশাকে ইউনিফর্ম পরে যারা যাচ্ছে, যেটি আমি মনে করি আজ থেকে 30 বছর 40 বছর আগেও সম্ভব ছিল না। এখন গ্রামের একটি সাধারণ হাই স্কুলও দেখবেন টাই পরে ইউনিফর্ম পরে যাচ্ছে, কিন্তু এটা অদ্ভুত ব্যাপার। তো এই পরিবর্তনগুলো বাংলাদেশে হয়েছে। পাশাপাশি আবার বলতে পারেন বস্তিবাসীর সংখ্যা ঢাকায় এখনও যথেষ্ট। সেই বস্তিবাসীরও যাদের পোশাক পরিচ্ছদ দেখুন আপনি, একজন ঠেলাগাড়ি কিন্তু সুন্দর গেঞ্জি শার্ট পরে, আপনার কালার সুন্দর চকচকে, বোঝা যায় না যে সে ঠেলাগাড়ির চালক। জীবনে কিন্তু আমাদের এই পরিবর্তনগুলো আমরা মেনে নিতে চাই না বা বুঝতে চাই না। আমাদের সমস্যাটা অনেক, মধ্যবিত্তের চাওয়া পাওয়া অনেক, আমাদের আয়ের সঙ্গে আমাদের ব্যয়ও বাড়ছে, একথাও সত্যি। তো সামগ্রিকভাবে আমি যে কথাটা বলবো, আমাদের সামাজিক ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে পরিবর্তনটা, এটা শুধু আমরা বলছি তা না, এটা বিশ্ব মিডিয়ায় কিন্তু স্বীকৃত। ইকোনমিস্ট বলেন, গার্ডিয়ান বলেন, অক্সফোর্ড রিসার্চ গ্রুপ বলেন, অমর্ত্য সেন বলেন, সবাই কিন্তু এটা স্বীকৃতি দিচ্ছে। এমনকি যে প্রবৃদ্ধির হার আমরা ভারতকে ছাড়িয়েছে 5% গত বছর, আমরা 6%, 6.18%, পাকিস্তান মাত্র 3%। তো বাংলাদেশ এত সত্য, মানে আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্যাগুলো এখন তো রয়ে গেছে, আমাদের মন্দা, ইউরোপীয় মন্দা, আমেরিকার, তারপরও বাংলাদেশের অর্জনকে আমি খাটো করে দেখি না। সমস্যা ঢাকা শহরে আছে, জনবহুলতার সংখ্যা, আমাদের যে পরিমাণ নাগরিক সুযোগ সুবিধা সেগুলো নেই, একথাও সত্য। তো ওই চিত্রের সমগ্রটা ভালোভাবে দেখতে চাইলে আমি বলবো যে আমি ইতিবাচকতা বেশি দেখি, মানুষের পরিবর্তনটা চোখে পড়ার মতো। আচ্ছা,
হাসান সাহেব, আমিও একটু জানতে চাইবো যে এই যে মানে ইতিবাচক দিক যেগুলি আমরা শামসুল আলম সাহেবের কাছ থেকে জানলাম, এবং পৃথিবীর অন্যান্য বাইরের দেশগুলিতেও এখন এই জিনিসগুলি আলোচিত হচ্ছে, অমর্ত্য সেন তো এটাকে বিস্ময়করই মনে করছেন, তো কিন্তু তারপরেও মানুষের মধ্যে এই পরিবর্তনগুলি, আমাদের এই আগানোগুলির প্রভাব আসলে আপনি কতটুকু লক্ষ্য করছেন? এখানে দুটো জিনিস খেয়াল করতে হবে। একটা হচ্ছে যে আমার আসলে কি হচ্ছে, আর একটা হচ্ছে যে আমি কি আশা করি। এবং এই দুটোর মধ্যে যেটা এক্সপেকটেশনাল মিসম্যাচ বলে আমরা মনে করি, আমি একটা চাচ্ছি, আমি পাচ্ছি, বেশি পাচ্ছি, কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না, ফলে একটা হতাশা কিন্তু সৃষ্টি হয়। এটা কিন্তু মানে যারা যারা মনস্তান্ত্রিক বিশ্লেষণ করেন বা সামাজিক ব্যবস্থা নিয়ে করেন, তারা এটাকে স্বীকার করে যে এই ধরনের টেনশনটা আরও বেশি হয় যখন একটা সমাজ প্রবৃদ্ধিশীল হয় এবং এগিয়ে যায়, এবং সমাজের মধ্যে যখন এগিয়ে যাওয়ার প্রবণতা থাকে, তখন কিছু লোক বা কিছু গোষ্ঠী বেশি এগিয়ে যায় এবং কিছু গোষ্ঠী অতখানি আগাতে পারে না। হাতে 5টা আঙ্গুল যেমন সমান নয়, সমাজের ক্ষেত্রেও তাই কিছু কিছু জনগোষ্ঠী পিছিয়ে পড়ে, এবং আমাদের ক্ষেত্রেও সেটা হয়েছে। তবে এটাও ঠিক যে আমাদের গ্রোথের যে অ্যাসেসমেন্টটা আমরা দেখি, সেটা কিন্তু একটু ইনক্লুসিভই মনে হয় সবার কাছে, রিলেটিভ টু মেনি আদার্স, রিলেটিভ টু ইন্ডিয়া, রিলেটিভ টু চায়না অলসো। আমাদের গ্রোথের এটা ডিস্ট্রিবিউশনটা খারাপ না, আরও ভালো অবশ্যই হতে পারে এবং আরও ভালো অবশ্যই করা উচিত, সেটা নিয়ে আমি দ্বিমত করব না, কিন্তু অনেকের চাইতে এটা অনেক ভালো। তো এই জন্য আমি মনে করি যে আমাদের যে গত 10 বছর বা 20 বছরে যে আমাদের প্রবৃদ্ধিটা হয়েছে বেশ দ্রুত গতিতে, এটার বেনিফিট কিন্তু সবাই পেয়েছে, মোটামুটিভাবে বলা যায় সবাই পেয়েছে। কেউ বেশি পেয়েছে, কেউ কম পেয়েছে, কিন্তু যারা একটু কম পেয়েছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের আরও অর্জনের স্পৃহাটা আরও বেশি হবে, সেটাই স্বাভাবিক। এবং সেটা থেকে এক ধরনের আমি বলবো যে না পাওয়ার একটা একটা বেদনা সেটা সৃষ্টি হয়, যে কারণে অনেক সময় মনে হয় যে আমরা কি পেলাম। তবে অবজেক্টিভলি যদি আমরা দেখি সত্যি সত্যি, আমাদেরকে ইকোনমিক মেজারগুলো দিয়ে দেখতে হবে। সেখানে আমাদের হেলথ ইন্ডিকেটার্স আছে, আমাদের সোশ্যাল ইন্ডিকেটার্স আছে, এরকম বিভিন্ন রকমের, যেমন এডুকেশন মতো, আমাদের ইনকাম ইন্ডিকেটার্স তো আপনি বললেনই। এই এই ধরনের বিভিন্ন ক্রাইটেরিয়া যখন দেখা হয়, তখন কিন্তু আমরা দেখতে পাই যে মোটামুটিভাবে 2-3টে এরিয়া ছাড়া আমরা যেমন অপুষ্টির জায়গায় আমি বলবো যে আমাদের এখনও আমরা বেশ কিছু পিছিয়ে আছি। আমাদের হয়তো কিছু সোশ্যাল ইন্ডিকেটার্স 1-2 জায়গাতে আমরা পিছিয়ে আছি আমাদের যে টার্গেট ছিল, এমডিজি টার্গেট, কিন্তু তাছাড়া কিন্তু মোটামুটি সবগুলোতেই আমরা ওই টার্গেটগুলোর কাছাকাছি আছি বা আরও এক্সিড করে গেছি। সব সার্বিকভাবে আমি এটাকে একটা স্যাটিসফ্যাক্টরি অ্যাচিভমেন্ট বলে মনে করি আমাদের কনটেক্সটে। আমরা একটু কাজী ফারুক সাহেবের কাছে জানবো যে এই যে আমরা অনেকগুলি পজিটিভ জিনিস দেখছি, কিন্তু আপনি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আছেন, ভোক্তার সঙ্গে আছেন, তাদের অভিজ্ঞতা কি? ধন্যবাদ আপনাকে। সম্মানীয় আলোচকবৃন্দ, বিশেষজ্ঞ আলোচকবৃন্দ যা বলেছেন যথার্থই, কিন্তু ভোক্তাদের ভেতরে কিন্তু এক ধরনের হতাশা বিরাজ করছে, এই সাধারণ ভোক্তাদের ভেতরে বিশেষ করে। তার কারণ তারা যে ধরনের আয় উপার্জন বেড়েছে, ইতিবাচক দিক এটা ঠিকই আছে, কিন্তু তার সঙ্গে নেতিবাচক দিক হচ্ছে যা তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশা কিন্তু পূরণ হয়নি, হচ্ছে না। আয়ের সঙ্গে ব্যয়ের যে একটা সামঞ্জস্য, সেই সামঞ্জস্য কিন্তু রয়েই যাচ্ছে। সেই সামঞ্জস্য থাকছে বলেই ব্যয় বাড়ছে, কিন্তু আয় বাড়ছে না। এখন কথা হচ্ছে, দেখা যাচ্ছে যে ধনী আরও ধনী হচ্ছে, গরিব কিন্তু আরও গরিব হচ্ছে। কোন শ্রেণী, বিশেষ করে মধ্যবিত্ত কিন্তু সবচেয়ে বেশি বেকায়দা অবস্থায়। তারা নির্দিষ্ট আয়ের উপরে নির্ভরশীল, এবং তাদের এই বাড়তি যখন পণ্যমূল্য ফেস করতে গিয়ে দেখা যাচ্ছে যে তাদের বাড়তি আয়টাও কিন্তু খেয়ে ফেলছে বাড়তি পণ্যমূল্য। তারপরেও তারা একটি কাজ না করে 2টি কাজ করছে হয়তো, কিংবা তাদের যে সঞ্চয়, সে সঞ্চয় ভেঙে তাদের জীবনযাপন করতে হচ্ছে। বিশেষ করে লক্ষণীয় একটা বিষয় সেটা হচ্ছে যে রাজধানী মহানগরীতে যারা বসবাস করেন, তাদের ভিতর বাড়ি ভাড়া এবং গাড়ি ভাড়া এত বেড়েছে যে এটা থাকলে তার যে বাড়তি ইনকাম কিংবা তারপর যে উপার্জন, মোটামুটি যে উপার্জন, সে পর্যন্ত খেয়ে ফেলছে। এই জন্য তাদের ভিতরে একটা হতাশা বিরাজ করছে। আমরা সাধারণত বলে থাকি যে হেল্পলেস কনজিউমার্স, তা আসলে কিন্তু হেল্পলেস। এই যে সামঞ্জস্যতা তৈরি হচ্ছে, যে ব্যবধানটা তৈরি হচ্ছে, ব্যবধানটা যদি ঘুচানো যায়, যদি এটা মিটিগেট করা যায়, তাহলে দেখা যাবে যে একটা সুস্থ, সুষ্ঠু, সুন্দর
সমাজ ব্যবস্থা গড়ে উঠছে, কিন্তু এই ব্যবধানটা কমানো যাচ্ছে না। তাই কমানোর জন্য যে অবস্থাটা দরকার সেটা পরিকল্পকরা যারা বিশেষজ্ঞ আছেন তারা নিশ্চয়ই করবেন। এই ব্যবধানটা কমিয়ে আনা দরকার এখন। এই ব্যবধানটার ক্ষেত্রে আমরা যেটা সবচেয়ে বেশি, আপনি গাড়ি এবং বাড়ির কথা বললেন, বিশেষ জি, করে হ্যাঁ। মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের মানুষের জন্য এই দুটো একটা বড় সমস্যা হিসেবেই আমরা দেখছি। তাদের কাছে কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধির কোনো অর্থ তাদের কাছে দাঁড়ায় না বিষয় নেই, যদি ওরা না তারা বোঝেই না এই ওগুলো। সমস্যাগুলি থেকে একটা গ্রহণযোগ্য সমাধানের দিকে না যেতে পারে। এবং এটা আমরা কিন্তু বারবারই বিশেষ করে আপনাদের অর্গানাইজেশন থেকে বারবারই বলা হচ্ছে যে এখানে এক ধরনের নিয়ন্ত্রণের ব্যবস্থা, প্রতিযোগিতা আইনের ব্যাপারে এক কথা হচ্ছে, যেটা এখনো পর্যন্ত তৈরি করা হয়নি। মানে আইনটা আছে কিন্তু এটার কোনো ধরনের বাস্তবায়ন হয়নি। তো এই ধরনের প্রেক্ষাপটে আসলে মানে ক্রেতা তাদের কোনো ভয়েস রেইজ করার জায়গা আছে? আসলে ক্রেতার ভয়েস চেঞ্জ করা দরকার, এটা খুবই জরুরি, আমরাও ফিল করি, কিন্তু আমরা ওই পর্যায়ে এখনো পৌঁছাইনি। অন্যান্য দেশে, পার্শ্ববর্তী দেশ সহ অনেক দেশ আছে যেখানে ভোক্তারা কনজিউমার্স আর দ্য কিংস বলা হয়ে থাকে, কিন্তু আমরা বলে থাকি যে আমাদের দেশে বিশেষ করে যে কনজিউমার্স আর দ্য স্লেভস, এদের ভিতরে একটা স্লেভ লাইক টলারেন্স কিন্তু তৈরি হয়েছে। যদি কখনো কোনো রকম কিছু কোথাও মিটিগেট করতে, কোনো সমস্যার সমাধান করতে গিয়ে কোনো বচসা সৃষ্টি করে ছেড়ে দেওয়া কোনো দরকার নেই, এবং কোনো প্রতিবাদ করতে জানে না, শিখছে না। তবে আস্তে আস্তে এটা কিন্তু বাড়ছে। তার কারণ 2009 সালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন হয়েছে, যে আইনের জন্য আমরা প্রায় 15-16 বছর ধরে ফাইট করেছিলাম। কিন্তু অন্যান্য দেশে আইন অনেক আগে হয়েছিল এবং আইনের কালচার চলছিল, প্র্যাকটিসটা চলছিল। কিন্তু আমাদের দেশে আইন হয়েছে, কিন্তু আইনের যে ব্যাপকতা এটা কিন্তু এখনো অ্যাওয়ারনেস যেটা জনগণের মধ্যে বিল্ট আপ করা দরকার সেটা এখনো হয়নি। তবে আইনের একটা ইতিবাচক দিক হচ্ছে এই যে ইউনিয়ন পর্যায়ে কিন্তু কমিটি গঠন করার, এটা ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা চলছে। তবে এটা একটা অব্যাহত প্রক্রিয়া। হয়তো দেখা যাবে আজকে আমরা যে হতাশা ব্যক্ত করছি, একটা পর্যায়ে এসে সে হতাশা ব্যক্ত করার কোনো প্রয়োজন হবে না। মানুষ তখন তাদের ভয়েস রেজ করতে, আপনি যেটা বলছেন, তখন ভয়েস রেজ করবে, উচ্চ কণ্ঠ হবে, তারা প্রতিবাদ করতে শিখবে। তখন এই দুর্বৃত্ত ব্যবসায়ীদের হাত থেকে এরা রেহাই পাবে, এরা অনেক কিছু থেকে হয়তো রেহাই পাবে। এখন তো সত্যি কথা বলতে কি যে আমরা আমরা সিন্ডিকেশন বলি, আমি সিন্ডিকেশনটাকেই বলছি যে দুর্বৃত্ত ব্যবসায়ীরা কিন্তু একসময় বলেছিলেন, সরকারও বলেছিলেন কোথায় সিন্ডিকেশন, কিন্তু এক পর্যায়ে এসে বাংলাদেশ ব্যাংক থেকে সিন্ডিকেশন কোথায় হচ্ছে, বিশেষ করে এডিবল অয়েল থেকে বলা হলো যে এরাই সিন্ডিকেট করেছে। এখন তো সিন্ডিকেশন একটা নোন ওয়ার্ড হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে কনজিউমাররা যেহেতু কিংস, সেহেতু একসময় হয়তো তারা কিং হবে, কিন্তু এখনো কিং নেই, এখনো স্লেভ হয়ে আছে। এদেরকে কিং বানানোর জন্য চেষ্টা চালাতে হবে সর্বতভাবে, সরকারের পক্ষ থেকে, আমরা যারা সিভিল সোসাইটিতে আছে, আপনাদের পক্ষ থেকে, সবাই মিলে এটা কাজটা করতে হবে। আচ্ছা, এই কনজিউমারকে স্লেভস থেকে কিভাবে কিং করা যায়, তার ক্ষমতায়ন কিভাবে করা যায়, সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটি ছোট্ট বিরতি। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। আমরা আলোচনায় চলে যাব। আমি হাসানুল মনসুর আপনার কাছে জানতে চাইবো যে কাজী ফারুক সাহেব যে কথাটা বলছিলেন যে বিশেষ করে ঢাকা শহরে গাড়ি, বাড়ি এবং দ্রব্যমূল্যের ক্ষেত্রে মানুষ এক ধরনের চাপের মধ্যে আছে। তো এই চাপটার মধ্যে মানুষ আসলে এই উন্নতির সত্ত্বেও চাপটা কমছে না কেন, বা চাপের ভিতরে পড়তেই হচ্ছে কেন আমাদের? এখানে দুটো জিনিস খেয়াল করতে হবে, যে আমাদের ভোক্তা হিসেবে আমরা কিন্তু মোটামুটিভাবে আমি মনে করি যে আমরা সবাই একটু নিপীড়িত এই জন্য আমরা একটা জিনিস কিনতে গেলে ফরমালিনের কথা চিন্তা করি, এবং এটার কোনো প্রবিধান নাই এটা থেকে বের হয়ে আসা। এখানে আমরা সবাই নিজের স্বাস্থ্য নিয়ে, নিজের অবস্থা নিয়ে চিন্তিত। বাসা থেকে যদি আমরা বের হই, আমরা কৃষি করে যাব অফিস, সেটা একটা বিরাট চিন্তার বিষয়। যদি আমার গাড়ি থাকলেও গাড়িটা ঠিক মতো অফিস যেতে পারবে কিনা সেটা নিয়েও চিন্তিত হতে হয়। তো ভোক্তা হিসাবে সবাই আমরা কিন্তু বিপর্যস্ত বিভিন্ন কারণে। টাকা থাকলেও আমরা কিন্তু ওই যে স্বাচ্ছন্দ্য যেটা, নিরাপত্তা যেটা, যে জিনিসগুলোকে আমাদেরকে আস্থা বাড়ায়, আমাদেরকে সুখী রাখে, সেই জিনিসগুলো কিন্তু আমরা পাচ্ছি না। শুধুমাত্র কিন্তু এটা খেয়াল করতে হবে, শুধুমাত্র কিন্তু ভালো শার্ট, ভালো জুতো বা ভালো গাড়ি থাকলেই হবে না।
আমি যদি গাড়িটা বের না করতে পারি, আমি যদি রিক্সায় চড়ে যদি হুড খুলে বের ভালোভাবে সুন্দরভাবে ঘুরে না আসতে পারি, তাহলে আমি স্বাচ্ছন্দ্য ফিল করি না। যে কারণে আমাদের আমি বলবো যে আমাদের অনেক কিছু আরো পাওয়ার আছে ভোক্তা শ্রেণী হিসাবে। এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, যে বাড়ির মূল্যটা আকাশচুম্বী হয়ে গেছে, বিশেষ করে 2004-05 সালের পর থেকে। 2004-05 সাল থেকে এটা 2010-12 সাল পর্যন্ত অবিশ্বাস্যভাবে বেড়েছে। কোনো মাফেই বাংলাদেশের ইতিহাসে আমরা এরকম কোনো প্রবৃদ্ধি দেখিনি বাড়ির মূল্যে, এবং এটা এখন থেমে গেছে বা কিছুটা হয়তো কমের দিকে, কিন্তু যে লেভেলে আছে এটা কোনো অ্যাফোর্ডেবল লেভেল না। বাংলাদেশের কোনো কর্মচারী, অফিসিয়ালই হোক বা প্রাইভেট ব্যক্তি খাতেরই হোক, আমাদের মতো যারা শ্রমজীবী আমরা সবাই, আমরা কেউ এখন বাংলাদেশে চাকরি করে একটা অ্যাপার্টমেন্ট ধানমন্ডি, গুলশান বা ভালো একটা এরিয়াতে কেনার স্বপ্ন দেখতে পারি, বাস্তবায়ন করতে পারবো না। তো এই যে সিচুয়েশনটা, এটা কিন্তু 10 বছর আগে করতে পারতো। সরকারি চাকরিজীবীরাই তো সেখানে সব জায়গার মালিক। তো এই জিনিসটা এখন আর সম্ভব নয়। তো কিন্তু স্যার 10 বছরে তো নির্মাণ ব্যয় সেইভাবে বাড়েনি, তাহলে এইটা কেন হচ্ছে? এটা তো অ্যাসেট প্রাইস বাবল হয়েছে, এমন একটা বাবল হয়েছে, এবং একটা উঁচু পর্যায়ে যে থেকে গেছে, যেটা কারেকশন হতে অনেক সময় লাগবে। কারেকশনটা হবে কিছুটা হবে, রিয়েল টার্মসে হবে, কিন্তু এটা আরো 5-7-10 বছর লাগবে এটাকে আস্তে আস্তে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে। আমাদের ভাড়ার সাথে দামের একটা অবিশ্বাস্য একটা মিসম্যাচ হয়ে গেছে। বাড়ি ভাড়া যে দামে হয়, ওই মূল্যটা কিন্তু ওটার সাথে জাস্টিফাইড না এখন, আপনি দেখেন। ফলে যেটা হয়ে গেছে, যারা ইনভেস্ট করবে বাড়িতে, ইটস নট ওয়ার্থ ফর ইনভেস্টমেন্ট ইভেন। তাহলে পরে নতুন সাপ্লাইটা আসবে কোথার থেকে? আমি যদি ইনভেস্ট না করি, তাহলে আগামীতে, আমি এখনকার কথা বলছি না, এখন এক্সেস সাপ্লাই আছে বাজারে, কারণ এটা আগের সাপ্লাই যেগুলো, কিন্তু নতুন করে একটা বাড়ি করে সেই বাড়ি ভাড়া দিয়ে আমি ওই বাড়ির দাম উসুল করব, এটা যদি আমি ভাবি, আই এম স্টুপিড। কাজে দামের সাথে আমার ইনকামের, মানে বাড়ির থেকে যে ইনকামটা হবে, এটা কোনো সম্পর্ক এখন নাই। এটা আগে ছিল, এখন নাই। ব্যক্তির ইনকামের সাথে একটা বাড়ি কেনার যে সম্পর্ক, তার যে পরিমাণ টাকা লাগবে, সেই সম্পর্কটা সম্পূর্ণভাবে ছেদ হয়ে গেছে। যদি এইরকমই হয় সিচুয়েশন, যে বাড়ি কেনার সঙ্গে এটা ইনভেস্টমেন্ট হিসেবে এখন একটা স্টুপিড ইনভেস্টমেন্ট, তারপরেও কেন এত ইনভেস্টমেন্ট হচ্ছে বা হওয়া সম্ভব হচ্ছে? এটার পিছনে কি কোনো কারণ? এটা দুটো কারণ আছে। একটা ছিল কিছুদিন পর্যন্ত যে বাড়ির দাম বাড়ছিল খুব, তো আমি ক্যাপিটাল গেইন হচ্ছে, আমি চাচ্ছি আমি বাড়ি আয় করে আমি লাভ করব। এটা এখন নাই আর, এটা এটা এখন কমে আসছে। আরেকটা যেটা আছে, যাদের হাতে বেআইনি টাকা বা কালো টাকা আছে, যারা সরকারি বা অন্যান্য যেভাবেই হোক বিভিন্নভাবে রোজগার করেছে, আনডিক্লেয়ার্ড ইনকাম, তারা কিন্তু রিয়েল এস্টেটে এখনো ইনভেস্ট করছে, এবং তারা করবেও। তো এই শ্রেণীর কাছ ছাড়া সাধারণ শ্রেণীর কাছে কিন্তু টাকা নাই বাড়ি কেনার মতো। ফলে আসলে দেখা যাচ্ছে যে এইটা ওই ধরনের, তার মানে এখানে মেকানিজমটা কাজ করতেছে না, কোনো ধরনের ওভারসাইট মেকানিজম, যে কিভাবে। ওভারসাইট তো বাংলাদেশের কোনো সময় ছিল না, এবং এখনো নাই, এবং এটা থাকা অবশ্যই উচিত ছিল, তাহলে পরে এই পর্যায়ে যেত না। আরেকটা যেটা হচ্ছে সাপ্লাই অফ, আমি দেখেন, আপনি পূর্বাচলের কথা বলা হচ্ছে, পূর্বাচল গত 10 বছর ধরে আমরা পূর্বাচলের কথা শুনছি, ল্যান্ড অ্যালোকেশনও হয়ে গেছে 3-4 বছর, কিন্তু এখনো যাওয়ার কোনো উপায় নেই। একটা রাস্তা করতে পারে না সরকার। 300 ফিট রাস্তার কথা আমরা শুনতেছি, আমি সেদিনও গেলাম, যে দেখে আসলাম যে রাস্তাটা কি। আমি গত সপ্তাহে গিয়েছিলাম, আমার গাড়ি প্রায় ভেঙে যায়। ওই যে রাস্তাটা আছে এখন, সেটা ইটস নট নেভিগেবল, ইটস নট সাপোজ টু বি নেভিগেবল, মানে কনস্ট্রাকশন শেষ হয় নাই। তো আমরা কেন করতে পারছি না? ওইখানে যদি আমাদের 6000 একর জমি যদি আমরা তাড়াতাড়ি ডেভেলপ করে বাজারে ওটাকে নিয়ে আসতে পারি, অবশ্যই বাড়ির দাম কমবে এবং আরো অনেক কমে যাবে। কিন্তু সেটা তো আমরা পারছি না। একটা রাস্তা আমরা করে দিতে পারছি না, যে কারণে হাজার হাজার, আমি বলবো যে হাজার হাজার কেন, লক্ষ ইউনিট চলে আসতে পারে বাংলাদেশে, ঢাকা শহরে, যদি আমরা পূর্বাচলের রাজুক প্রকল্পের সাথে পূর্বাচলের ব্যক্তিখাতে যে প্রকল্পগুলো আছে, হাজার হাজার একর জমি, সেগুলোকে যদি আমরা বাজারে নিয়ে আসতে পারি, আমরা কিন্তু এটাকে ট্যাকেল করতে পারি। কিন্তু এই জন্য প্রয়োজন হলো ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দেওয়া, সেটুকু তো দিতে হবে আমাদেরকে। স্যার, আমরা একটু এই ইনফ্রাস্ট্রাকচার সাপোর্টের ক্ষেত্রে যদি বলবো যে এই যে এত সময় লাগছে, 10 বছর আগে বা তারও আগে শুরু হওয়া একটা সিটি, সেটা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে কানেক্ট হচ্ছে না, এবং কানেক্টিভিটি ডেভেলপ করতে আসলে সমস্যাগুলি কোথায়? আসলে সমস্যা হলো অর্থের। এখন আপনাকে বলতে হলে আমাকে আর একটু বলতে হয়, আমাদের ফিসক্যাল স্পেস যেটা, মানে সরকারের আর্থিক সক্ষমতা যেটা, সেটা বাড়ানোর প্রচেষ্টাটা খুব একটা ছিল না অতীতে। আমাদের
10 ভাগ 15 ভাগ 12 ভাগ করে আমাদের বাড়তো রেভিনিউ বৎসরে। তো আমাদের চাহিদার তুলনায় সে তো খুবই কম ছিল, এটা আপনি জানেন। এখনো বাংলাদেশ যে আমাদের যে রাজস্ব আয় এবং আমাদের জিডিপি তুলনামূলকভাবে এটাও দক্ষিণ এশিয়ায় কিন্তু কম, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কার চেয়ে আমাদের অনেক কম। তারপর যেটুকু আমাদের আর্থিক সক্ষমতা আছে সেটাকে আমরা আবার এখন বলতে হয় আপনাকে, আমরা লোকসানি রাষ্ট্র প্রতিষ্ঠান চালাবো, আমরা নিজেরা ভর্তুকি চাইবো, যেটা বড়লোকে পাই সেটা তো ভর্তি চাইবো, তেল, জ্বালানি, বিদ্যুৎ, কৃষি কথা বাদ দিয়ে দিলাম যে ওখানে তো আসলে ভর্তুকি দিয়ে চালাতেই হবে। তো ব্যাপক একটা ভর্তুকি খাত। জনপ্রশাসনের বেতন ভাতা ব্যয় হলো 25,000 কোটি টাকা বৎসরে, ধরুন প্রায় 25,000 কোটি টাকা। আমার ভর্তুকির পরিমাণ হলো 35 থেকে 37,000 কোটি টাকা। কয়টা পদ্মা ব্রিজ হয়ে যায় ভর্তুকি দিয়ে একটু দেখুন। এটা সামগ্রিকভাবে কথা যেহেতু হচ্ছে না কেন, হবে কেমন করে? আমাদের দৃষ্টিভঙ্গির, আমাদের বিচার বিশ্লেষণের যথেষ্ট পরিবর্তনের প্রয়োজন আছে। আপনি বললেন, এই যে কাজী ফারুক সাহেব বলেন যে ভোক্তারা সংগঠিত নয়, ভোক্তাদের করা কিছু থাকে না, স্লেভ। আসলে এই কথা তো ঠিক নয়। তাহলে গণতন্ত্র আছে কেন? 15.5 কোটি লোকই তো ভোক্তা, হুইজ নট। সেই ভোক্তারা 5 বছর পর পর তার যে চাওয়া পাওয়া এটা প্রতিফলন ঘটানোর জন্য ভোটে এসে যাচ্ছে, তার যে প্রিফারেন্স এটা রিভিল করার জন্য, জানানোর জন্য। সেখানে কেবল ওই আমি এমপির কাছে গেলে রাস্তা চাইবো, ব্রিজ চাইবো, এটুকুই বলবো, সে তো হবে না। আমি আইন শৃঙ্খলা চাইবো, আমি ফরমালিন মুক্ত খাবার চাইবো। ভোটার হিসাবে এগুলো কিন্তু আমাকে জানাতে হবে। আমার যে প্রতিনিধি, সেই প্রতিনিধিকে আমাকে বাধ্য করতে হবে এই নিয়ে আলোচনার জন্য হয় পার্লামেন্টে। সেগুলি কি হয়? আমি বলতে চাচ্ছি, আমি ভোক্তা হিসাবে যে দায়িত্বটুকু না, কেবল আইন হলো না, আইন হলো, কমিটি হলো, চেয়ারম্যান পেলাম, এটি দিয়ে তো হবে না। মূল বিষয় হলো আমার অধিকারটুকু প্রতিষ্ঠা করার জন্য আমার চাওয়াটাকে আমার ভোটার হিসাবে, আমার ভোক্তা হিসাবে, আমার উৎপাদক হিসাবে এটাকে প্রতিফলন ঘটাইতে হবে জনপ্রতিনিধির মাধ্যমে। এখানটা বড় ফাঁক আছে কিন্তু আপনি দেখুন, সেখানে ভোটের সময় কিন্তু আমার অর্থনৈতিক কার্যক্রম বিবেচনায় আসে না। আমি ইকোনমিক ফাংশন ভালো করলাম কি না করলাম, প্রবৃদ্ধি কত হলো, ইনফ্লেশন কমিয়ে রাখলাম, ভোটে কিন্তু সেটা বিবেচনা হবে না। হবে এমপি সাহেব কতজনকে চাকরি দিয়েছেন, আমি আমার তদবির করেছেন কিনা, আমার বাড়ির কাছে রাস্তাটা হয়েছিল কিনা। আমি এটা বাস্তবতা আমি বলছি, আপনি যেভাবেই নেন, এই বিষয়গুলো থেকে আমরা তো সরে আসতে পারছি না। আমাদের এই যে সামাজিক, যে আপনি বললেন অ্যাসেট বাবল বললাম, এত দাম বেড়ে যাচ্ছে কেন? সেখানে আমরা ট্যাক্স আরোপ করছি না। একজন জমি 1 লাখ টাকা দিয়ে কিনে 10 বছর পরে সে 30 লাখ বিক্রি করতেছে। এই যে বিরাট উল্লম্ফন, সরকার টাকা পাচ্ছে কোথায়? তো এই দৃষ্টিভঙ্গিগুলোতে আমাদের যথেষ্ট পরিবর্তন আনতে হবে। ভোক্তা হিসাবে আমার তো অনেক রাইট আছে। আমরা বলি ভোক্তার সুভারেন্টি, মানে কনজিউমার সুভারেন্টি, তারাই সর্বা। সেটা প্রতিফলিত হবে যদি আমার অধিকারটাকে আমি জানাতে পারি আমার জনপ্রতিনিধিকে। এবং জনগণকে জানার জন্য তো এই ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা। গণতান্ত্রিক ব্যবস্থাকে আমি ঠিক পথে আনতে হলে কিন্তু ভোক্তা হিসাবে, উৎপাদক হিসাবে আমার চাহিদাটা জানান দিতে হবে। আমার যে হতাশা, আমার যে এই বিষয়গুলো জানান আমরা যথা দিতে পারছি না। তো আপনি যেটা শেষ আমাকে প্রশ্ন করলেন যে পারছি না কেন, পারছি না, ওই আমি আবার বলবো, ব্যাপকভাবে সরকারি কার্যক্রমে যে চাহিদা, রাস্তাঘাট, কালভার ব্রিজ, আমার 2 লেন রাস্তাকে 6 লেন করা, 4 লেন করা, প্রচুর টাকার প্রয়োজন। সেই বিষয়টাতে কিন্তু আমরা জনপ্রতি, আমরা ভোক্তা, উৎপাদক সেভাবে কিন্তু বলছি না। আমার 13.5% আমার জিডিপির মাত্র আমার রাজস্ব আয়, যেটা হওয়া উচিত 18%, হওয়া উচিত 20%। সাউথ আফ্রিকা এটা 26% জিডিপির। তো সেখানে সরকার ওইভাবে ব্যয়ও করতে পারে, চাহিদাও মিটাতে পারে। কিন্তু স্যার একটা জিনিস, যে আমাদের যে দৈনন্দিন সমস্যা, বাসার মানে বাড়ি ভাড়া থেকে শুরু করে বাড়ি ভাড়া, আমি আপনাকে বলি, আমাদের গতানুগতিক কথা বলে লাভ নাই। যে টাকা, যে জমির আটকে আছে আমার টাকাটা, যিনি আমার বলতে আমি যে কোনো, সেই পরিমাণ ভাড়া কিন্তু এখন আর আসে না। কিন্তু আমার ওই নিম্নবিত্ত হিসাবে, মধ্যবিত্ত, ওই ভাড়া আমি থাকতেও পারছি না। সেটি হলো আমার আয়ের অভাব। কিন্তু যিনি বিনিয়োগ করবেন, বাড়ি করা কিন্তু এখন মোটেই বিনিয়োগ ঢাকাতে অতটা আকর্ষণীয় নয়, কারণ ভাড়া সেটা কভার করছে না। এই টাকাটা ব্যাংকে রাখলেই বরং যত 6 বছরে ডাবল হয়ে যায়, 7 বছরে। কিন্তু ভাড়া দেখবেন 6 বছরে মাত্র 60% বাড়ে বা 50% বাড়ে, এর বেশি নয়। তো এটা সোজা হিসাব, অঙ্কের হিসাব, হয়তো অনেকের মনোপুত হবে না। আমার নিম্নবিত্তের আয় বাড়ানোর দরকার আছে, 50% বাড়ে, এর বেশি নয়। তো এটা সোজা হিসাব, অঙ্কের হিসাব, হয়তো অনেকের মনোপুত হবে না। আমার নিম্নবিত্তের আয় বাড়ানোর দরকার আছে,
আমার আয়ের বৈষম্য কমিয়ে আনার অবশ্যই দরকার আছে। এই বিষয়গুলোতে আমাদের নজর দিতে হবে যাতে নিম্নবিত্তের কাছে আর আয় দ্রুত যায়। আমাকে সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, আমাকে ভাতার ব্যবস্থা করতে হবে, আমাকে বৃদ্ধ ভাতা দিতে হবে। এগুলোকে আমার অধিকার হিসাবে কিন্তু প্রতিষ্ঠা করতে হবে। সেই জন্য সরকার আর্থিক সংস্থারও প্রয়োজন, আর আমার দাবিও জানাতে হবে। আমার ছোট ছেলে মেয়েদের প্রত্যেকের ভাতা পাইতে হবে যেন তারা স্কুলে যেতে পারে। আমরা একটু পরবর্তীতে আরেকটা বিষয় নিয়ে আসবো যে সরকার এখন অনেক অনেক ভর্তুকি দিচ্ছে, যা দরকার তার সেই পরিমাণ নাই। কিন্তু আমরা একটু জানতে চাইবো বিরতির পরে আহসানী মনসুরের কাছে, সরকার যখন বিক্রেতা তখন আসলে সে যথাযথ দাম নিচ্ছে কিনা সেই জিনিসটাও, কারণ ওই বিশেষ করে এটা আপনার পূর্বাচলের ক্ষেত্রে আমরা এই জিনিসটা একটু জানতে চাইবো যে অনেক দিন হয়ে গেছে। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। আহসান সাহেব, আমি যেটা জানতে চাচ্ছিলাম বিশেষ করে পূর্বাচলের অভিজ্ঞতায় যে টাকার জন্য বাস্তবায়ন করা হচ্ছে না, সরকার যখন বিক্রেতা তখন আসলে সরকার প্রাইসিং এর ক্ষেত্রে কি রকম আচরণ করছে? আমাদের দেশের সরকারের প্রাইসিং পলিসি কমপ্লিটলি রং। এখানে যেটা হয়, আমরা 5 টাকার জিনিস 1 টাকায় দিয়ে দিই, অথবা 5 লাখ টাকার জিনিস 1 লাখ টাকায় দিয়ে দিচ্ছি, ফলে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি নিজে হিসাব করে দেখেছি যে 70,000 বা 80,000 প্লট পূর্বাচলে যেটা সরকার বিতরণ করলো, যেভাবেই করুক সেটা মোটামুটিভাবে 1/4 1/5 দামে এটা বাজারের মূল্যের চাইতে কম দামে দিয়ে দেওয়া হয়েছে। এবং এটা ধ্রুব সত্য, পত্রিকা খুললেও দেখা যায় পূর্বাচলের জমি বিক্রি হচ্ছে এবং গত 5-7 বছর ধরেই হচ্ছে। অ্যালটমেন্ট লেটার পাওয়ার সাথে সাথেই বিজ্ঞাপন শুরু হয়ে গেছে যে তারা টার্ন করে আবার ওই জমিটা 5 লাখ টাকা দিয়ে কিনে তারা 25 লাখ টাকা করে কাঠা বিক্রি করছে। কিন্তু সরকার কিন্তু এটা থেকে বঞ্চিত হলো। এই টাকাটার যদি কিছু অংশ সরকার নিতে পারতো বা রাজুকের কাছে যেত, তাহলে এই 300 ফিট রাস্তা 3 বছর আগে শেষ হতে পারতো এবং এই রাস্তার কোয়ালিটি বিশ্বমানের হতে পারতো। কিন্তু আমরা সেটা থেকে বঞ্চিত হলাম। কেন? প্রাইসিং পলিসির কারণে। এটা কিন্তু শুধুমাত্র পূর্বাচলের ক্ষেত্রে না, ঢাকার সবগুলো প্লটে, মানে সবগুলো রেসিডেন্সিয়াল অ্যারেঞ্জমেন্টে এটা হয়েছে। এবং সরকার এক ধরনের দাতা হিসাবে কাজ করছে। দাতা কাদের জন্য? যারা অপেক্ষাকৃতভাবে ধনী, মধ্য আয়ের বা উচ্চ মধ্য আয়ের বা উচ্চ আয়ের লোক, তাদের জন্যই এই দাতা হিসাবে সরকার কাজ করছে। এবং এটা কিন্তু শুধু জমির ক্ষেত্রে নয়, আমরা গ্যাসের ক্ষেত্রে দেখছি, আমরা আরো অন্যান্য ক্ষেত্রেও দেখছি, যেখানে এই বিতরণ কার্যক্রম চলছে একটা নন ট্রান্সপারেন্ট ওয়েতে, এবং যেখানে মার্কেটের যে ভ্যালুয়েশনটা সেটা রিফ্লেক্টেড হচ্ছে না। যে কারণে সরকার, আমি বলি, যেমন আমরা যদি গ্যাসের কথাই ধরি, গ্যাসের প্রপার প্রাইসিং হলে এবং এই যে সিএনজি যদি প্রপার প্রাইসিংটা হতো, এই দুটো খাত থেকেই কিন্তু সরকার হাজার হাজার কোটি টাকা আয় করতে পারত। তার উপর তো আছে, ইনস্টেড অফ দ্যাট সরকার এখানে ভর্তুকি দিচ্ছে। তো আমার কথা হলো যে আমরা যে ভর্তুকি দিচ্ছি এবং আমাদের যে সব রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো আছে সেগুলোতে কয়েক হাজার কোটি টাকা বছরে ভর্তুকি দেওয়া হয়, এবং এটা কিন্তু 40 বছর ধরে করে আসছি আমরা, এবং আগামীতেও কোনো লক্ষণ নাই এটা কমার। 14,000 কোটি টাকা দিচ্ছে, জি 14,000 কোটির মতো ভর্তুকি দিচ্ছে বছরে। 14,000। হ্যাঁ, অর্থাৎ পদ্মা ব্রিজের 3/4 ওইখানে আমরা ভর্তুকি দিয়ে দিচ্ছি প্রত্যেক বছর। আমাদের এই যে আমাদের সরকারি ব্যাংকগুলো আছে, এখানে এখন রিক্যাপিটালাইজেশন করতে আমরা 5,000 কোটি টাকা দিলাম। কেন দিলাম? অন্য সব ব্যাংকে হাজার কোটি টাকা লাভ করছে, আমরা এখানে লোকসান করছি। তো সরকারকে অবশ্যই বুঝতে হবে যে সরকারের কি দায়। সরকারের দায় তো অবশ্যই আছে। সরকারের দায় হচ্ছে রাস্তা বানানো, সরকারের দায় হচ্ছে আমাদের স্বাস্থ্য সেবা দেওয়া, গরিবকে দেখা, হ্যাঁ, জনগণের স্বার্থ রক্ষা করা, এগুলো হচ্ছে সরকারের দায়। সরকারের দায় তো বিজনেস করা না। সরকারের তো ব্যাংকের প্রয়োজন নাই, সরকারের জমি বিতরণ করার প্রয়োজন নাই। ওই ডেভেলপমেন্ট আমি বলতে পারি, রাজুক যে প্রকল্প 15 বছর ধরে বা 20 বছর ধরে একটা প্রকল্প করে, সেটা ব্যক্তি খাতে যদি ম্যানেজ করে দেওয়া হয়, এটা 3 থেকে 4 বছরের মধ্যেই ওই প্রকল্প বাজারে সাপ্লাই করে দিবে, জমি এবং বাড়ি সহ। তো এগুলো তো এফিশিয়েন্টলি প্রাইভেট সেক্টর করতে পারে, কিন্তু আমরা তাদেরকে করতে দিচ্ছি না, তাদেরকে সহায়তা দিচ্ছি না, আমরা রাজুকের উপর ডিপেন্ড করছি। এটাই আমাদের বিরাট ক্ষতির জিনিস, যে কারণে ভোক্তার এই 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 ধরনের অনিশ্চয়তা, ভোক্তা মনে করছে যে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি।
এবং আসলে তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এই উন্নয়নগুলি ঠিক মতো না হয় ঢাকা শহর একটা সাফোকেটিং সাধারণ অবস্থায় মানুষই চলে বঞ্চিত আসতেছে, হচ্ছে। সাধারণ মানুষ। অবশ্যই আমরা যখন দেখি যে গুলশান এভিনিউতে একটা জমি বিক্রি করে 150 কোটি টাকা পাচ্ছে একটা লোক, যে জমিটার দাম ছিল হয়তো 50,000 কোটি টাকা, সেখানে 150 কোটি টাকা সে নিচ্ছে, কিন্তু তাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না ভার্চুয়ালি। এটা কোন ধরনের দুনিয়াতে হয় আমাদের দেশ ছাড়া? আমেরিকা হলে তো এটা তাকে ট্যাক্স ফ্রি তো যেতে দিবে না, তাকে ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিয়ে ব্যাপক হারে করবে, তাকে ওটাকে করবে। তো আমরা আরো একটা জিনিস আমি বলি, অন্যান্য দেশে যেটা আছে, একটা বড় লোক যখন তার সম্পত্তি যখন নিজের ছেলেকে দিবে, সেটার উপরও কিন্তু তাদের ট্যাক্স দিতে হয়, যেটাকে বলে স্টেট ট্যাক্স। তার মৃত্যুর পরে তার সম্পত্তির উপর কিন্তু সরকারের ট্যাক্স করে, অটোমেটিক্যালি সন্তানের কাছে যায় না, এটা কিন্তু যাওয়ার প্রয়োজনও নাই। আমাদের দেশে এটা অটোমেটিক্যালি পুরোপুরিভাবে সন্তানের কাছে চলে যায়, রাষ্ট্র এটা থেকে ডিস্ট্রিবিউশন করতে পারে না। ফলে যাদের খুব ধনী তাদের যে সম্পত্তির থেকে গরিবকে কিছু করবে সরকার, সেটা করতে পারছে না। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কিভাবে ট্যাক্স স্ট্রাকচারটাকে আরো প্রোগ্রেসিভ করে রাজস্ব আয়ের মাধ্যমে আমরা দরিদ্র ভোক্তাদেরকে, দরিদ্র জনগণকে আমরা আরো উচ্চ আয়ে এবং উচ্চতর ব্যবস্থাপনা, সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে তাদের কল্যাণ করতে পারি। সেটা না করতে পারলে কিন্তু সরকার হিসাবে ব্যর্থতা থেকে সরকারকে ধনী হওয়ার চেষ্টা আগে সরকারকে করতে হবে, কারণ তাকে তো করতে হবে গরিবের জন্য, টাকা আসতে হবে। হ্যাঁ, এবং সেটা করতে হবে বড় লোকদের কাছ থেকে টাকাটা নিয়ে। ওই কনফিডেন্সটা হয়তো যে ট্যাক্স দিচ্ছে তার উপরে সরকার দিতে পারছে কিনা, যে সে টাকাটা দিলে আসলে এইটা কাউকে দিয়ে দিচ্ছে না, এটা আসলে সে ফেরতই পাবে সেবা ফল। একটা কথা কি, ট্যাক্স কেউ ইচ্ছে করে দেয় না, ট্যাক্স আদায় করে নিতে হয় সরকারকে। এটা ইটস এ কোর্সিভ মেকানিজম। ভালো কথা বলে লাভ নেই। আমাকে বলুক বিনয়ের সাথে আপনি ট্যাক্স দেন, আমি দেব না, আমি অল্প কিছু দিয়ে চলে যাব, আসলটা দেব না। আমাকে ঘাড় ধরে আদায় করে নিতে, ভয় দেখিয়ে আদায় করতে, যে কারণে আমেরিকান আইআরএস এর ভয়ে সবাই অস্থির, এবং সবচেয়ে বেশি কালেক্ট করে ইনকাম ট্যাক্স আমেরিকান আইআরএস দুনিয়ার সব দেশের চাইতে। এবং এটাই সত্য, ট্যাক্স আদায় করতে হবে, সাথে কিছু ইনসেন্টিভাইজ করতে পারে, কিন্তু বেসিক প্রিন্সিপাল হচ্ছে কিছুটা হলেও আমি যদি ট্যাক্স না দেই আমার যে শাস্তিটা হবে সেটা যেন আমার মাথায় সবসময় কাজ করে, তাহলে আমি ট্যাক্স দেব, তা না হলে আমি স্বচ্ছায় ট্যাক্স দেব না। আমরা কাজী সাহেব, ফারুক সাহেবের কাছে আরেকবার যাবো, যে আমরা দেখলাম যে ঢাকা শহরে বাড়িতে বিনিয়োগ করা কোনো বুদ্ধিমানের কাজ না, এবং এটার রিটার্নও খুব কম, কিন্তু তারপরেও যারা ভাড়া থাকি আমরা, তাদেরকে কিন্তু একটা বড় চাপ বহন করতে হয়, এবং প্রতি বছরই এক ধরনের মানে রেইজ হয়, বাড়ি ভাড়া বৃদ্ধি হয়। তো এইটা আসলে ভোক্তা হিসেবে যারা ভাড়াটিয়ে তাদেরকে তাদের মানে কি মনে হয় এই বিষয়টা নিয়ে? আসলে একটা জিনিস খুব লক্ষণীয়, সেটা হচ্ছে যে সুষ্ঠু পরিকল্পনার অভাব এবং আইনের বাস্তবায়নের অভাব, এই দুটো অভাব কিন্তু খুব দারুণভাবে প্রকট হয়ে দেখা দিয়েছে আমাদের দেশে। আপনি বাড়ি ভাড়ার কথা বলছেন, বাড়ি ভাড়া আইন আছে, আপনারা জানেন যে বাড়ি ভাড়া আইন আছে, কিন্তু এই আইনের কোনো কাস্টোডিয়ান নাই। কোন মন্ত্রণালয়ে আইনটি করেছেন, কারা এটা দেখশন করবেন, কেউ কিন্তু বলতে পারেন না। এটা নিয়ে বিগত সিটি কর্পোরেশনের একজন মেয়র সাহেবকে জিজ্ঞেস করা হলো যে আপনারাই তো এটা আইনের কাস্টোডিয়ান, বলে না না না, ও আইনের সচিব যিনি উনি ভালো জানেন। অর্থাৎ কোথাও লেখা নাই যে কে এটা দেখবেন। আসলে হওয়া উচিত এলজিআরডির আন্ডারে সিটি কর্পোরেশন কিংবা মিউনিসিপ্যালিটির উচিত এই আইনের বাস্তবায়ন করা উচিত, এবং কিভাবে করতে হবে, ভাড়াটিয়ারা কোনো অসুবিধা পড়লে কোথায় যেতে হবে তারাই করবেন। কথা বলা আছে যে রেন্ট কন্ট্রোলারের কথা, রেন্ট কন্ট্রোলার সম্পর্কে কেউ খুব একটা জানেন না। রেন্ট কন্ট্রোলার সাহেব আছেন কি আছেন না তাই জানা, শুধু বইয়ে লেখা আছে। সেই জন্য আমরা বলেছি যে ভোক্তাদের, যারা বাড়ি ভাড়া থাকেন, ভাড়াটিয়াদের সুবিধার জন্য যেটা দরকার সেটা হচ্ছে বাড়ি ভাড়া আইনটার খোলনলচে পাঠানো দরকার, নতুন করে আইনটা প্রণয়ন করে এর বাস্তবায়ন দরকার, এবং একটা মন্ত্রণালয়কে দেওয়া উচিত যে এই মন্ত্রণালয় এটা দায়িত্ব পালন করবে। তবে এবং আমি বারবার করে বলছি যে সেটা সিটি কর্পোরেশনকে মিউনিসিপ্যালিটির পরে দেওয়া উচিত, কেননা তারা ট্যাক্সটা আদায় করেন, হোল্ডিং ট্যাক্স কিন্তু তারাই আদায় করেন। একবার ঢাকা সিটি কর্পোরেশন চেষ্টা নিয়েছিল এবং বলেছিল যে রাস্তার ধারে বাড়ি হলে এত স্কোয়ার ফিটে এত টাকা, পরে সেখানে তারা রিট্রিট করেছেন, ফিরে এসছেন। এখন ওদেরকে বলেন আমরা জানি না, স্টেট অফিসার স্ট্রেট বলে দেন। তো এই যদি স্কোয়ার ফিটে এত টাকা, পরে সেখানে তারা রিট্রিট করেছেন, ফিরে এসছেন। এখন ওদেরকে বলেন আমরা জানি না, স্টেট অফিসার স্ট্রেট বলে দেন। তো এই যদি হয়, সেই জন্য তাহলে আমাদের ভোক্তা কিংবা যারা ভাড়াটিয়া তাদের যে দুর্গতি, সে দুর্গতি তো মোচন হবে না। আর
অপরপক্ষে বাড়িওয়ালাদের কথা তাদেরও অনেক বক্তব্য থাকতে পারে, বক্তব্য আছেও, কিন্তু ভাড়াটিয়াদের যে সুবিধাগুলো দেওয়া উচিত কিংবা যেভাবে ভাড়াটা বাড়ে এটা অযৌক্তিক হারে বাড়ে। সর্বত্র নয়, সবাই এরকম ইনজাস্টিস করেন না, কিন্তু অনেকে ইনজাস্টিস করেন। এরকম এরকম অনেক অভিযোগ আমরা পেয়ে থাকি এবং অভিযোগ মিটিগেট করার জন্যে আইনের সুবিধা নাই বলে আমরা খুব অসহায় বোধ করি এক্ষেত্রে। এবং সেখানে দেখা যায় যে ভোক্তারা সাফার করছেন। কদিন আগেও একটাই আসলে যে আমাকে বাড়ি থেকে জোর করে বাড়ি বের করে দিচ্ছে, বলছে যে আমার অমুক থাকবেন তমুক থাকবেন, অথচ আমি এই 10 বছর আমি এই বাড়িতে থাকি, ভাড়া হিসেবে আছি, আমি ন্যায্যভাবে ভাড়া দেই এবং ভাড়া বর্ধিত হলে সে ভাড়া আমরা দেই। মাত্র গত জুন মাসে আবার 2,500 টাকা একসঙ্গে বাড়িয়ে দেওয়া হয়েছে। যুক্তির হারে তো সব কিছু তো যুক্তি থাকতে হবে, এবং যুক্তি নাই বলেই এই অসুবিধাগুলো হয়। আর একটা হচ্ছে যে আইন নাই বলে, আইন থাকতে হবে, আইনের সঠিক বাস্তবায়ন হতে হবে। আইনের যদি সঠিক প্রয়োগ না হয় তাহলে কিন্তু কখনোই কোনো কিছু হবে আরেকটা না। জিনিস যে এখানে কোনো ধরনের ডকুমেন্টেশনও খুব একটা দেখা যায় না বাড়ি ভাড়ার ক্ষেত্রে। বাড়িওয়ালার সঙ্গে ভাড়াটিয়ার কোনো ধরনের চুক্তি, প্রতি বছরে প্রতি মাসে রসিদ দেখিয়ে ভাড়া দেয়া বা রসিদ বুঝে নিয়ে ভাড়া আসল ব্যাপার হচ্ছে যে ভাড়াটিয়া এবং বাড়িওয়ালার সঙ্গে যে সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক থাকা উচিত, এবং যে চুক্তি দিয়ে বাড়িতে উঠবেন এবং এই সুবিধাগুলো প্রদান করবেন সেটা কিন্তু কখনোই ঘটে না এবং কেউ বলেন না। বলেন না এই কারণে যে কে যায়, ধরো একটু আগে আমি বললাম যে স্লেভ লাইক টলারেন্স, তো ওরাও ওরকম টলারেন্স হয়ে গেছে। ওই লাল দালানের কথা যদি কেউ মনে করে বলে যে যান রেন্ট কন্ট্রোলারে গিয়ে ভাড়া জমা দেন, লাল দালানের কথা শুনলে সবাই ভয় পান এবং ওদিকে জানি না। এটা একটা, আমি আইনমন্ত্রীকে বলেছিলাম, আইনমন্ত্রী বললো আপনারা কেস করেন না কেন? আমি বললাম মন্ত্রী মহোদয়, ওই আমরা যে আমরাও লাল দালানকে ভয় পাই, কিন্তু ওখানে গেলেই অসুবিধা। তা এখন কথা হচ্ছে যে আইনটা বাস্তবায়ন করার যে বিষয়টা, অন্যান্য দেশে কিন্তু আইন বাস্তবায়ন হয়। একটু আগে আলোচনা, বিশেষজ্ঞ আলোচনা যা বললেন ওই আইনের কথাই কিন্তু বলছেন, যে আইন যদি বাস্তবায়ন হতো তাহলে কিন্তু দেশের এই দুর্গতি থাকতো না, মানুষের এই দুর্গতি থাকতো না, এই সামঞ্জস্যহীনতা, আজকে অর্থনীতির যে ব্যবধান, এই ব্যবধানটাও থাকতো না। কিন্তু মুশকিল হচ্ছে বলা হয় সরকার অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, ওটা কোনোটাই না। সকল সরকারের ক্ষেত্রে একেবারে এটা প্রযোজ্য। এটাই হচ্ছে বাস্তব অবস্থা, এবং আমাদের জনগণ একেবারে দূর প্রমাণ হয়ে গেছে। জনগণের কথা কিছু বলে না, অথচ জনগণের কথা বলেই কিন্তু সরকারে আসা হয়, শাসন চালায়। কিন্তু যেই সরকার আসা হয় তখন জনগণ বলে জনগণ প্রতিশোধ নেবে, নেবে তা নেবে। এই যে টক এগুলো কিন্তু বাদ দিতে হবে। সেই জন্য একটা সুষ্ঠু নীতিমালা এবং আইন বাস্তবায়নের ব্যবস্থা করা দরকার। প্রো পিপুল একটা সরকার থাকা দরকার, তা নাহলে এখন তো এন্টি পিপুল সরকার চলতেছে সর্বত্র। আচ্ছা হাসান সাহেব, আমি একদম শেষে একটু মানে সামারির মতো জানতে চাইবো যে আসলে এই অর্থনৈতিক উন্নতির যেই ধারাগুলি, সেটাকে মানুষের কাছে সুফল বয়ে দেওয়ার জন্য কি করা উচিত? মানুষের আমার যেটা হয়, এক্সপেকটেশন আর মিসম্যাচের একটা বড় কারণ হচ্ছে মানুষের ফ্রাস্ট্রেশনটা দৈনন্দিন জীবনে প্রচণ্ডভাবে আছে। সেটা সেটা ওই বাজার করতে গেলে ফরমালিন যেরকম আছে, রিক্সা চড়তে গেলে রিক্সা চালকের সাথে দামাদামিতে ব্যাপারটা আছে, রাস্তাঘাটের দুর্ঘটনার ব্যাপারগুলো আছে, সব মিলিয়ে সুশাসনের অভাবটা প্রকটভাবে জনগণ মানসিকভাবে মানুষকে বিপর্যস্ত করে। অর্থনৈতিক একটা দিক তো আছেই, এটার সাথেও কিন্তু এটাকেও আমরা পরিবর্তন করতে পারি সুশাসনের মাধ্যমে। কাজেই আমি মনে করি আইনের প্রয়োগ অর্থাৎ সুশাসনের প্রয়োগ, আইনের প্রবর্তন অর্থাৎ সুশাসনের প্রচেষ্টা, এবং আমি মনে করি যদি আমরা সত্যিকার অর্থে জনগণের যে ইচ্ছা বা জনগণের যে স্বার্থ, ওই স্বার্থটাকে দেখে যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপগুলো নিতাম, তাহলে কিন্তু এই দুর্ভোগটা থেকে জনগণ বেরিয়ে আসতে পারত এবং জাতি হিসাবে আমরা অনেক নিজেদেরকে সুখী বলে মনে করতে পারতাম। শামসুল আলম সাহেব, আমি জানতে চাইবো যে সরকার যদি এই সেবাগুলি পৌঁছে দিতে চায়, আপনি বারবার যে কথাটা বলছিলেন যে সরকারকে আরো বেশি আয়ের দিকে মনোযোগী হতে হবে, মানুষকে হার্ট না করে আরো বেশি আয় করা কিভাবে সম্ভব? না, মানুষকে হার্ট বলতে সরকারকে বোঝাতে হবে সরকার যে আয়টা করছে সেটা আবার জনগণের জন্যই। সরকার নিজে তো আর সেটা ভোগ করবেন না, সরকার করবেন যেটা সে বেতন ভাতা যা নিয়ম মাফিকভাবে পান। সরকার আয় বাড়ানোর কথা এটাই বলা হচ্ছে যে সরকার যাতে যেখানে যেখানে প্রয়োজন সেখানে ব্যয়টা করতে পারেন। যে পূর্বাঞ্চলে যেতে 300 ফিট রাস্তা গাড়ি নিলে গাড়ি একদিনই শেষ হয়ে যাবে, এই অবস্থা। তো ওখানে টাকা নেই বিধায় এটা হচ্ছে। এই কথাটাই আমরা বললাম যে
আমাদের অনেকগুলো হাইওয়ে আজকে 4 লেন থেকে 6 লেন যাওয়া দরকার, 4 লেন সম্পন্ন হওয়া দরকার, হচ্ছে না কেন? আসলে মূলত তো টাকার অভাব। জি, টাকার আপনাদের তিনজনকেই ধন্যবাদ। আমরা আজকে ডেডলাইন ঢাকায় আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে ডেডলাইন ঢাকায়। দেখা হবে আবার আগামী সপ্তাহে। ভালো থাকুন।